নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু একটা নাম নয়, একটা ইতিহাস, একটা অগ্নিস্ফুলিঙ্গ, যিনি ভারতের স্বাধীনতার জন্য একটা আলাদা পথ দেখিয়েছিলেন। মহাত্মা গান্ধীর অহিংস নীতির পাশে দাঁড়িয়েই তিনি একটা অন্য স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন ছিল সশস্ত্র সংগ্রামের, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসির এবং কোনো রকম আপোষহীন যুদ্ধর। চিন্তা করুন, একজন মানুষ যার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সিদ্ধান্ত শুধু একটা লক্ষ্যেই বন্ধা, দেশের মুক্তি। এই কাহিনী শুরু হচ্ছে 1897 সালের 23 জানুয়ারি ওড়িশার কাটাক শহরে। এক সম্পন্ন কায়স্থ পরিবারে ওনার জন্ম। বাবা জানকীনাথ বোস একজন বিখ্যাত লয়ার, আর মা প্রভাবতী দেবী। 14 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন নবজন। পরিবারের এনভায়রনমেন্টে ইংলিশ শিক্ষা আর ভারতীয় মূল্যবোধ দুটোরই একটা পারফেক্ট মিক্সচার ছিল। কাটাকের ল্যাভেন্সা কলেজিয়েট স্কুল আর তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ওনার পড়াশুনো শুরু হয়। কিন্তু ছাত্র জীবন থেকেই ওনার মধ্যে একটা গভীর দেশপ্রেম আর স্পিরিচুয়ালিটির দিকে ঝোঁক ছিল। স্বামী বিবেকানন্দের দর্শন ওনাকে এতটা ইন্সপায়ার করেছিল যে তিনি বুঝতে পেরেছিলেন, দেশ যখন পরাধীন তখন আধ্যাত্মিক মুক্তি অসম্ভব। আগে দেশের মুক্তি, তারপর বাকি সব। বাবার ইচ্ছে 1919 সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ICS পরীক্ষার জন্য ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটিতে গেলেন। আর কি অসাধারণ সাফল্য! এই কঠিন পরীক্ষায় তিনি 4th পজিশন পেলেন। কিন্তু যে ব্রিটিশ সরকার দেশকে শোষিত করে রেখেছে, তাদের আন্ডারে কাজ করবেন, এইটা একটা বরাট মরাল কনফ্লিক্ট তৈরি করলো ওনার মধ্যে। তিনি ব্রিটিশ গভর্নমেন্টের প্রতি আনুগত্যের শপথ নিতে অস্বীকার করলেন আর একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন, ICS থেকে রিজাইন করার, শুধু দেশের স্বাধীনতা সংগ্রামে ঝোঁক দেবার জন্য। ওনার এই ত্যাগ ওনাকে রাতারাতি একজন ন্যাশনাল হিরোর জায়গায় বসিয়ে দিল। 1921 সালে ভারতে ফিরে এসে তিনি ওনার পলিটিক্যাল গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে গেলেন। দেশবন্ধুর কাজ, ওনার আদর্শ সব কিছু সুভাষচন্দ্রকে ডিপলি ইনফ্লুয়েন্স করল। স্বরাজ দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ক্যালকাটা কর্পোরেশনের কাঁধে জয়েন করলেন আর খুব তাড়াতাড়ি পলিটিক্যাল ওয়ার্ল্ডে নিজের একটা জায়গা তৈরি করে নিলেন। একসময় ক্যালকাটা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং পরে মেয়রে নির্বাচিত হলেন। ওনার আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড আর তীব্র ব্রিটিশ বিরোধিতা ব্রিটিশ গভর্নমেন্টের চোখে ওনাকে খতরনাক করে তুলেছিল। রেজাল্ট, ওনাকে বারবার জেলে পাঠানো হয়েছিল। কিন্তু এই কারাবাস ওনার পলিটিক্যাল চেতনাকে আরও শার্প, আরও তীক্ষ্ণ করে তোলে। তিনি বুঝতে পারছিলেন, কলোনিয়াল পাওয়ারের সাথে বসে দরকষাকষি করে কিচ্ছু হবে না। পূর্ণ স্বরাজ চাই, আর তার জন্য প্রয়োজন একটা বিপ্লব, একটা মাস মুভমেন্ট। এই চিন্তাভাবনাই ওনাকে কংগ্রেসের মধ্যে মহাত্মা গান্ধীর নরমপন্থী নেতৃত্ব থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। 1938 সাল সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হরিপুরা অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এখানেই ওনার ভিশন সবার সামনে আসে। তিনি একটা মডার্ন, শিল্পোন্নত ভারতের প্ল্যান রাখলেন, একটা ন্যাশনাল প্ল্যানিং কমিশন, একটা প্রপার ফরেন পলিসি, সব কিছু একটা সোশ্যালিস্টিক ভাবধারার উপর বেস করে। তিনি বিশ্বাস করতেন, স্বাধীনতা অর্জন করা যতটা জরুরি, সেটা রক্ষা করার জন্য দেশের মডার্নাইজেশনও ততটাই জরুরি। কিন্তু আসল সংঘাতটা এলো পরের বছর 1939 সালে। যবে তিনি সেকেন্ড টাইমের জন্য কংগ্রেস প্রেসিডেন্ট পদে দাঁড়ালেন, তখন ওনার সাথে গান্ধীজির ডাইরেক্ট কনফ্লিক্ট হয়। গান্ধীজির ক্যান্ডিডেট ছিলেন পট্টাভি সীতারামাইয়া। তখন গান্ধীজি ওপেনলি বলেন, পট্টাভির হার মানে ওনার নিজের হার। সুভাষচন্দ্র বিপুল ভোটে জিতলেন, কিন্তু তারপর কংগ্রেস ওয়ার্কিং কমিটির ভেতরে এত বেশি মতপার্থক্য তৈরি হলো যে তিনি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদ থেকে রিজাইন করতে বাধ্য হলেন। ইন্ডিয়ান পলিটিক্সের ইতিহাসে একে ত্রিপুরী সংকট বলে জানা যায়। কংগ্রেস থেকে বেরিয়ে এসে তিনি 1939 মে মাসে তৈরি করলেন ওনার নিজের দল ফরওয়ার্ড ব্লক। এর লক্ষ্য ছিল একটাই, ভারতের স্বাধীনতা সংগ্রামকে আরও বেশি র্যাডিক্যাল, আরও বেশি আপোষহীন পথে এগিয়ে নিয়ে যাওয়া। এরপরই শুরু হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আর সুভাষচন্দ্রও বুঝে গেলেন যে ব্রিটিশ এম্পায়ার যখন দুর্বল, তখনই আঘাত করার সেরা সময়। ব্রিটিশ শাসন অবসানের দাবিতে তিনি আন্দোলন শুরু করলেন। রেজাল্টটা প্রেডিক্টেবলই ছিল, ওনাকে 1940 সালে ঘরবন্দি করা হলো। কিন্তু এই ঘরবন্দি অবস্থা থেকেই তিনি একটা প্ল্যান করলেন, এমন একটা প্ল্যান যা ভারতের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। তিনি ঠিক করলেন, গোপনে দেশ ত্যাগ করবেন আর বাইরে থেকে ইন্টারন্যাশনাল শক্তির হেল্প নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আর্মড স্ট্রাগল শুরু করবেন।
কিন্তু একজন ঘরবন্দি নেতা, যার উপর ব্রিটিশ পুলিশের কড়া নজর, তিনি কি করে পুরো দেশের চোখ এড়িয়ে পালিয়ে যাবেন? 1941 সালের জানুয়ারি মাস তিনি ছদ্মবেশে জিয়াউদ্দিন নাম নিয়ে ওনার ঘরবন্দি অবস্থা থেকে পালিয়ে গেলেন। এক অসামান্য দুঃসাহসিক যাত্রা। এই যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে আর শেষ হয়েছিল আফগানিস্তান সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানির বার্লিনে। ইতিহাসে একে মহানিষ্ক্রমণ বা দ্য গ্রেট এসকেপ বলা হয়। বার্লিনে পৌঁছে তিনি অ্যাডলফ হিটলার আর নাজি গভর্নমেন্টের সাথে যোগাযোগ করলেন ভারতের স্বাধীনতার জন্য সাহায্য চাইতে। সেখানে তিনি ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপন করলেন আর জয় হিন্দ স্লোগানটিকে পপুলার করে তুললেন। ব্রিটিশ আর্মির হাতে ধরা পড়া ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে তিনি তৈরি করলেন ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন বা আজাদ হিন্দ ফৌজের প্রথম রূপ। 1943 সাল, এবার একটা আরও বড় প্ল্যান। সুভাষচন্দ্র জার্মানি থেকে একটা সাবমারিনে করে সাউথ ইস্ট এশিয়াতে পৌঁছালেন। সেখানে রাসবিহারী বসুর থেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ আর প্রথম আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার তুলে নিলেন। আর এই সময় থেকেই তিনি সবার কাছে নেতাজি নামে পরিচিত হলেন। নেতাজি নতুন করে আজাদ হিন্দ ফৌজকে রিঅর্গানাইজ করলেন। এই ফৌজে জয়েন করল মালায়া, সিঙ্গাপুরের ভারতীয় যুদ্ধবন্দী আর হাজার হাজার কমন ভলেন্টিয়ার্স। আর ওনার নারী শক্তির উপর বিশ্বাসের প্রমাণ ছিল ঝাঁসির রানী রেজিমেন্ট। 1943 সালের 21 অক্টোবর সিঙ্গাপুরে নেতাজি একটা ঐতিহাসিক ঘোষণা করলেন। তিনি স্থাপন করলেন আরজি হুকুমতে আজাদ হিন্দ বা প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া। জার্মানি, জাপান, ইতালি সমেত 11টা দেশ এই সরকারকে স্বীকৃতি দিল। এই টেম্পোরারি গভর্নমেন্ট ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। নেতাজি নিজেই ছিলেন এই সরকারের হেড, রাষ্ট্রনায়ক আর যুদ্ধ পরিচালক। এবার লক্ষ্য একটাই, দিল্লি। ওনার আলটিমেট গোল ছিল ভারতের মাটিতে প্রবেশ করে ব্রিটিশ শাসনকে উকড়ে ফেলা। 1944 সালে ওনার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ জাপানি আর্মির সাথে বার্মা হয়ে ভারতের মণিপুরের কোহিমা ও ইম্ফল পর্যন্ত পৌঁছে গেল। আর সেই সময় তিনি ওনার সেই বিখ্যাত ডাক দিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু খারাপ আবহাওয়া, জাপানিদের দুর্বল হয়ে পড়া আর সাপ্লাইজ শেষ হয়ে যাওয়ার কারণে এই অভিযান শেষ পর্যন্ত ব্যাফল হয়। কিন্তু এই যুদ্ধ, এই চেষ্টা ভারতীয়দের মনে একটা আত্মবিশ্বাসের সৃষ্টি করেছিল যা আগে কখনো হয়নি। 1945 সাল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জাপানের হার হয়ে যায়। আর এরপর থেকেই নেতাজির ভাগ্য একটা প্রোফাউন্ড মিস্ট্রির মধ্যে চলে যায়। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 1945 সালের 18 অগস্ট তাইওয়ানের তাইপেক এয়ারপোর্টে একটা প্লেন ক্র্যাশে ওনার মৃত্যু হয়। কিন্তু ওনার দেহ কোনোদিনও অথেন্টিক্যালি রিকভার বা আইডেন্টিফাই করা যায়নি। এই ঘটনা নিয়ে আজও ভারতে অনেক বিতর্ক, অনেক রহস্য। কিন্তু ওনার কাহিনী এখানে শেষ হয়নি। ওনার প্রভাব তখনও বাকি ছিল। যখন আজাদ হিন্দ ফৌজের সেনাদের ব্রিটিশরা বন্দী করে দিল্লির রেড ফোর্টে বিচার শুরু করলো, পুরো ভারতে একটা বিশাল মাস মুভমেন্ট তৈরি হয়। এই রেড ফোর্ট ট্রায়ালসের জন্যই রয়্যাল ইন্ডিয়ান নেভিতে মিউটিনি হয় 1946 সালে। আর এই ঘটনাগুলোই ব্রিটিশদের বুঝিয়ে দিয়েছিল যে তাদের ভারত ছাড়ার সময় হয়ে গেছে। নেতাজির জীবন ছিল একটা অশান্ত সংগ্রাম আর ত্যাগের প্রতিচ্ছবি। তিনি সেই রেয়ার লিডার ছিলেন যিনি স্বাধীনতার জন্য গান্ধীর অহিংস পথ থেকে সরে এসে সশস্ত্র বিপ্লবের পথে হেঁটেছিলেন। তিনি বুঝেছিলেন একটা কলোনিয়াল পাওয়ারকে শুধু নৈতিক চাপ দিয়ে সরানো যাবে না, প্রয়োজন মিলিটারি পাওয়ার আর ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপের। ওনার মিলিটারি অভিযান হয়তো ফেল করেছিল, কিন্তু ওনার সাহস আর আত্মত্যাগ ভারতকে স্বাধীনতার দোরগোড়ায় পৌঁছে দিতে একটা হিউজ ভূমিকা পালন করেছিল। ওনার দেওয়া জয় হিন্দ আর দিল্লি চলো স্লোগানগুলো আজও ইন্ডিয়ান ন্যাশনালিজমের সিম্বল। ভারতের ইতিহাসে নেতাজি সবসময় সেই অগ্নিপুরুষ হিসাবেই শ্রদ্ধেয় থাকবেন, যিনি নিজের জীবন বাজি রেখেছিলেন মাতৃভূমির মুক্তির জন্য।